সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। স্টাডি টিপস এ টু জেড চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা 2025-এর বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে হাজির হয়েছি। আজ বাংলা দ্বিতীয় পত্রের বহু নির্বাচনীর সাজেশন প্লাস কিভাবে পরীক্ষার আগে প্রতিটি অধ্যায়ের রিভিশন করতে হবে সেই সম্পর্কেই আলোচনা করব। আমরা তো সবাই জানি পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ লাইনগুলো যদি আমরা সুন্দরভাবে আগে থেকে দাগিয়ে রাখি তাহলে বিষয়টি আমাদের মনে রাখা সহজ হয়। এমনই গুরুত্বপূর্ণ লাইনগুলো আজ আমি তোমাদের দেখিয়ে দেব। এগুলো মনোযোগ দিয়ে পড়লে সহজেই তোমরা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর করতে পারবে। এছাড়াও আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেব যে প্রতিটি অধ্যায়ে পরীক্ষার আগে তোমরা কিভাবে প্রস্তুতি নেবে। এখন এসো আমরা দেখে নিই বহু নির্বাচনীর জন্য বা যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আমি তোমাদের দেখিয়ে দিব সেগুলো। প্রথমেই আছে পরিচ্ছেদ 1, সেখানে আছে ভাষা, পৃষ্ঠা নং 1। একে আছে দেখো, মনের ভাব প্রকাশ করার অন্যতম মাধ্যম ভাষা। মনের ভাব প্রকাশ করার অন্যতম মাধ্যম কি? ভাষা। 2, অর্থপূর্ণ ধ্বনি ভাষার প্রাণ। অর্থপূর্ণ ধ্বনি কি? ভাষার প্রাণ। 3, স্থান, কাল ও সমাজ ভেদে দেখা যায় ভাষার রূপভেদ। ভাষার রূপভেদ কিসে দেখা যায়? স্থান, কাল, সমাজ ভেদে দেখা যায়। 4, ধ্বনির সৃষ্টি হয় বাকযন্ত্রের দ্বারা। ধ্বনির সৃষ্টি হয় কিসের দ্বারা? বাকযন্ত্রের দ্বারা। 5, ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় শব্দ। ধ্বনির অর্থপূর্ণ মিলনে কি গঠিত হয়? শব্দ গঠিত হয়। 6, একের পর এক অর্থবোধক শব্দ জুড়ে তৈরি হয় বাক্য। একের পর এক শব্দ অর্থবোধক শব্দ জুড়ে কি তৈরি হয়? বাক্য তৈরি হয়। 7, দেখো, আঞ্চলিক ভাষার অপর নাম কি? উপভাষা। আঞ্চলিক ভাষার অপর নাম উপভাষা। 8, দেখো, নাটকের সংলাপের জন্য উপযোগী কি? চলিত ভাষা। 9, গুরুগম্ভীর ভাষারীতির বৈশিষ্ট্য নির্দেশ করে সাধু ভাষা। গুরুগম্ভীর ভাষারীতির বৈশিষ্ট্য কি নির্দেশ করে? সাধু ভাষা। 10, বাংলা ভাষা বাঙালির কি? মাতৃভাষা। এখন এসো পরিচ্ছেদ 2-এ দেখি ধ্বনি ও বর্ণ। 1, ভাষার প্রাণ কি? অর্থপূর্ণ ধ্বনি। 2, বাংলা ভাষায় ধ্বনি প্রধানত 2 প্রকার। 3, ধ্বনি নির্দেশক চিহ্নকে বলে বর্ণ। 4, মৌলিক স্বরধ্বনি 7টি। 5, স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে কার। 6, জিহ্বামূল থেকে উচ্চারিত ধ্বনিসমূহের নাম কণ্ঠধ্বনি। 7, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে বলে ধ্বনি। 8, বাংলা বর্ণমালায় বর্ণসংখ্যা 50টি। পরিচ্ছেদ 3-এ আছে তোমার সন্ধি। একে দেখো, পাশাপাশি 2টি ধ্বনির মিলনে এক ধ্বনি সৃষ্টি হলে তাকে বলে সন্ধি। তাকে কি বলে? সন্ধি। 2, সন্ধি শব্দের অর্থ কি? মিলন। 3, সন্ধির ফলে সৃষ্টি হয় নতুন শব্দ। 4, তৎসম শব্দের সন্ধি 3 প্রকার। 5, সংস্কৃতের নিয়মে সন্ধি হয় তৎসম সন্ধিতে। সংস্কৃত নিয়মে সন্ধি হয় কিসে? তৎসম সন্ধিতে। 6, স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে হয় স্বরসন্ধি। স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে কি হয়? স্বরসন্ধি। 7, ব্যঞ্জনধ্বনির সাথে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির মিলনে হয় ব্যঞ্জন সন্ধি। 8, সন্ধিতে ধ্বনির মিলন হয় 4 ধরনের। 9, শব্দের শেষে বয়বিন্দু র থাকলে উচ্চারণের সময় বিসর্গ সন্ধিতে র লোপ পায়। 10, বিসর্গ সন্ধি সাধিত হয় কয়ভাবে? 2 ভাবে। এখন দেখো পরিচ্ছেদ 4, শব্দ ও পদ। 1, অর্থপূর্ণ ধ্বনি সমষ্টিকে বলে শব্দ। অর্থপূর্ণ ধ্বনি সমষ্টিকে কি বলে? শব্দ বলে। 2, অর্থই হলো শব্দের প্রাণ। 3, শব্দে বিভক্তি যুক্ত হলে তাকে বলে পদ। 4, সাধারণত পদ 5 প্রকার। 5, লিঙ্গ শব্দের অর্থ লক্ষণ বা চিহ্ন। লিঙ্গ শব্দের অর্থ কি?
লক্ষণ বা চিহ্ন। এখন এসো 6 দেখি। যে শব্দ দ্বারা পুরুষ স্ত্রী কোনোটিকেই বোঝায় না তাই ক্লীবলিঙ্গ। 7 যে যে পদের বচনভেদ হয় বিশেষ্য ও সর্বনাম। 8 ক্রিয়ার কাল সাধারণত 3 প্রকার। 9 মৌলিক ধাতুর পরে অপ্রত্যয়যোগে গঠিত হয় সাধিত ধাতু। মৌলিক ধাতুর পরে অপ্রত্যয়যোগে কি গঠিত হয়? সাধিত ধাতু। 10 যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত হয় তাকে বলে প্রযোজক ক্রিয়া। তাহলে আমরা কি দেখলাম? যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত হয় তাকে বলে প্রযোজক ক্রিয়া। 11 আদেশ, অনুরোধ, নির্দেশ, অনুমতি, প্রার্থনা বোঝাতে বর্তমান ও ভবিষ্যৎকালের ক্রিয়ার রূপটিকে বলে অনুজ্ঞা। এখন পরিচ্ছেদ 5-এ দেখো শব্দ গঠন। শব্দ গঠনে আছে 1 ধর্নাত্মক শব্দ হলে কতগুলো ধ্বনি? ধর্নাত্মক শব্দ হলো কতগুলো ধ্বনির মিলিত রূপ। ধনাত্মক শব্দ কি? কতগুলো ধ্বনির মিলিত রূপ। 2 মানুষের নানা সূক্ষ্ম অনুভূতির প্রতীক ধনাত্মক শব্দ। মানুষের নানা সূক্ষ্ম অনুভূতির প্রতীক কি? ধনাত্মক শব্দ। 3 বাংলা ভাষার নিজস্ব কোনো অর্থ নেই। বাংলা ভাষায় নিজস্ব কোনো অর্থ নেই ধনাত্মক শব্দের। 4 ধনাত্মক শব্দ বাক্যে ব্যবহৃত হয়ে তাৎপর্যপূর্ণ অর্থ প্রকাশ করে। 5 শব্দের অনুকরণ বা বিকার সৃষ্টি হয় অনুকরণ, বিকারের সৃষ্টি হয় অনুকার শব্দ। 6 কোনো কোনো শব্দ বা পদ বা অনুকার শব্দ ব্যবহার হলে তার অর্থ সম্প্রসারিত হয়। 7 দ্বিরুক্তি শব্দকে ভাগ করা যায় 3 ভাগে। 8 একই শব্দের সমার্থক আর একটি শব্দ ব্যবহার গঠিত হয় একই শব্দের সমার্থক আর একটি শব্দ ব্যবহারে গঠিত হয় শব্দদ্বৈত। 9 ডাকাডাকি। এখানে জোড়া শব্দের দ্বিতীয় অংশে আংশিক পরিবর্তনের মাধ্যমে গঠিত হয়েছে শব্দদ্বৈত। 10 শব্দদ্বৈতের আরেক নাম কি? শব্দের দ্বিরুক্তি। পরিচ্ছেদ 6-এ আছে বাক্য। 1 মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় একটি বাক্যে। 2 একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকে? 3টি। 3 বাক্যের অংশ কয়টি? 2টি। 4 স্বাধীন খণ্ডবাক্যের অপর নাম প্রধান খণ্ডবাক্য। 5 জটিল বাক্যের অপর নাম মিশ্র বাক্য। 6 বাক্যের একক পদ। 7 গঠন অনুসারে বাক্য 3 প্রকার। 8 একটি মাত্র কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে সরল বাক্যে। 9 বাক্যের অন্তর্গত খণ্ডবাক্যগুলো প্রায় স্বতন্ত্র যৌগিক বাক্যে। 10 ও, এবং, আর, অথচ, কিংবা, কিন্তু ইত্যাদি অব্যয় ব্যবহৃত হয় যৌগিক বাক্যে। এখন পরিচ্ছেদ 7-এ আছে বিরামচিহ্ন। বিরামচিহ্ন ব্যবহৃত হয় বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য। বিরামচিহ্ন কি জন্য ব্যবহৃত হয়? বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য। 2 বাংলা ভাষায় যতিচিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 3 বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন কয়টি? 12টি। 4 যে যতিচিহ্নের জন্য সবচেয়ে বেশি সময় থাকতে হয় সেটা কি? দাড়ি। 5 যে যতিচিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই হাইফেন বা ইলেক। 6 নাটকের সংলাপে আগে বসে ক্লোন। 7 প্রশ্নচিহ্নের জন্য থামতে হয় 1 সেকেন্ড। 8 হৃদয়াবেগ প্রকাশ করতে ব্যবহৃত হয় বিস্ময়সূচক চিহ্ন। 9 দুটো শব্দের সংযোগ বোঝাতে ব্যবহৃত হয় হাইফেন। 10 বাড়ি বা রাস্তার নম্বরের পরে বসে বাক্য। এখন পরিচ্ছেদ 8। পরিচ্ছেদ 8-এ আছে বানান। 1 প্রত্যেক ভাষারই আছে বানানের নিয়ম। 2 তদ্ভব ও দেশি ও বিদেশি শব্দে সর্বত্র দন্তন্য হবে। 3 ভাষা শুদ্ধরূপে লিখতে হলে জানা জরুরি কি? বানান। 4 সময় বদলের সঙ্গে সঙ্গে আধুনিক হয় বানানের নিয়ম। 5 বাংলা একাডেমির বানান রীতি মান্য করে বাংলাদেশ। 6 রেফ এর পর ব্যঞ্জনবর্ণ দ্বিত্ব হবে না। 7
প্রত্যয় ও বিভক্তিহীন শব্দের শেষে ব্যবহৃত হয় খণ্ডত্ব অনুস্বর। 8. ভাষা ও জাতির নামের শেষে হ্রস্ব ইকার হবে। 9. আনো প্রত্যয়ান্ত শব্দের শেষে ওকার হবে। 10. ক্রিয়াপদের বানানে অপরিহার্য নয় কি? ওকার। তাহলে ক্রিয়াপদের বানানে অপরিহার্য নয় ওকার। তারপরে পরিচ্ছেদ 9 আছে অভিধান। 1. অভিধানকে ইংরেজিতে কি বলা হয়? 2. শব্দের উৎস, অর্থ ও ব্যুৎপত্তি লিপিবদ্ধ থাকে অভিধানে। 3. বর্ণনাক্রমে অনুসারে অভিধানে ক এর পরে থাকে ক্ষীয়। 4. অভিধানে বিন দিয়ে বোঝানো হয় বিশেষণ। পরিচ্ছেদ 10 আছে শব্দার্থ। এখানে 1. অর্থপূর্ণ শব্দের দ্বারা মানুষ পারস্পরিক ভাবের আদান প্রদান করে। 2. শব্দের প্রাণ কি? অর্থ। 3. ভাষার ভাব ইন্দ্রিয় গ্রহণ করে এবং তার উপরে যে মানসিক ধারণা জন্ম নেয় তাকে কি বলে? শব্দার্থ বলে। 4. সমার্থক শব্দের অপর নাম সমার্থক, প্রতিশব্দ বা বিকল্প শব্দ। 5. লেখকের মনের ভাব সুন্দর ও আকর্ষণীয়ভাবে প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমার্থক শব্দ। 6. পরস্পরের সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশক শব্দসমূহকে বলা হয় বিপরীতার্থক শব্দ। 7. দেখো নিজস্ব অর্থ অতিক্রম করে অপর কোনো বিশেষ অর্থ প্রকাশ করে কি? বাগধারা। 8. বাংলা ভাষার নির্দিষ্ট সম্পদ বাগধারা। 9. ভাষাকে শক্তিশালী, ব্যঞ্জনাময় ও তাৎপর্যপূর্ণ করে তোলে বাগধারা। 10. বাগধারার বিশেষ প্রয়োগ লক্ষ্য করা যায় সব ভাষায়। এগুলো তোমরা যদি মনোযোগের সাথে দেখো তাহলে তোমরা বহু নির্বাচনীতে ভালো করতে পারবে। আর এটা এমনভাবে আমি তোমাদের সাজিয়ে দিয়েছি, তোমরা যদি এটা বারবার শোনো তাহলে তোমাদের অনেক বেশি উপকার হবে, তোমরা এটা ভালোভাবেই অ্যান্সার করতে পারবে। এখন এসো আমরা পরীক্ষার আগে কিভাবে প্রস্তুতি নিব তার একটা সংক্ষিপ্ত বিষয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা এটা মনোযোগের সাথে দেখে নাও। প্রথমেই আছে ভাষা চ্যাপ্টার। এখান থেকে পৃথিবীর প্রায় 30 কোটি লোকের মাতৃভাষা বাংলা। মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান চতুর্থ। এখন আমি তোমাদের একটা ডায়াগ্রাম নিচে বর্ণনা করে দিচ্ছি, দেখো। বাংলা ভাষার দুটো প্রকারভেদ আছে, মৌখিক, লিখিত। এখন মৌখিক ভাষায় আছে তোমার আঞ্চলিক, প্রমিত, লিখিত ভাষায় চলিত, সাধু। এই ডেমোটা এই ডায়াগ্রামটা তোমরা সুন্দর করে দেখে নাও, মনে রাখবে। এখন এসো ধ্বনি ও বর্ণ। ধ্বনি দু রকমের হয়, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। মৌলিক স্বরধ্বনি 7টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। সন্ধিতে এসো, বিসর্গ সন্ধির গুরুত্বপূর্ণ উদাহরণগুলো মনে রাখো, এগুলো তোমাদের কাজে লাগবে। মনোরম ইকুয়াল মনো বিসর্গ প্লাস রম, রম মনোরম। অহরহ, অহ বিসর্গ প্লাস অহ। মনোহর, মনো বিসর্গ প্লাস হর। নিরোগ, নি বিসর্গ প্লাস রোগ। ততোধিক, তত বিসর্গ প্লাস অধিক। বায়োধিক, বয় বিসর্গ প্লাস অধিক। যশোধিক, যশ বিসর্গ প্লাস অধিক। পুনর্জন্ম, পূর্ণ বিসর্গ প্লাস জন্ম। মনোগত, মনো বিসর্গ প্লাস গত। তারপরে দেখো নিশ্চয়, নি বিসর্গ প্লাস চয়। দুশ্চরিত্র, দু বিসর্গ প্লাস চরিত্র। ধনুষ্টঙ্কার, ধনু বিসর্গ প্লাস টঙ্কার। প্রাদুর্ভাব, প্রাদু বিসর্গ প্লাস ভাব। দু বিসর্গ প্লাস যোগ, দুর্যোগ। নি বিসর্গ প্লাস ভয়, নির্ভয়। আশি বিসর্গ প্লাস বাদ, আশীর্বাদ। দু বিসর্গ প্লাস আচার, দুরাচার। নি বিসর্গ প্লাস আপদ, নিরাপদ। দু বিসর্গ প্লাস গতি, দুর্গতি। নি বিসর্গ প্লাস অবধি, নিরবধি। নি বিসর্গ প্লাস গত, নির্গত। নি বিসর্গ প্লাস বাঘ, নির্বাগ। মনো বিসর্গ প্লাস গত, মনোগত। তীর বিসর্গ প্লাস ধান, তিরোধান। এখন শব্দ ও পদ থেকে পরীক্ষার আগে
এগুলো রিভিশন দিয়ে নাও। বৃদ্ধ বৃদ্ধা, শিষ্য শিষ্যা, প্রবীণ প্রবীণা, কৌতুকী কৌতুকীরা, কনিষ্ঠ কনিষ্ঠা, মহোদয় মহোদয়া, আধুনিক আধুনিকা, সরল সরলা, মাননীয় মাননীয়া, গায়ক গায়িকা, সাধক সাধিকা, সাপ সাপিনী, অনাথা অনাথিনী, নাগ নাগিনী, পুরুষ মহিলা, পিতা মাতা, বাবা মা, কর্তা কর্ত্রী, রাজা রানী, গোলাম বাদী, দেবর ননদ, জামাই বউ, যুবক যুবতী, সাহেব মেম, বেটা ছেলে মেয়ে ছেলে, পুরুষ মানুষ মেয়ে মানুষ, বলদ গরু গাই গরু, পুলিশ মহিলা পুলিশ। কতগুলো শব্দে স্ত্রীলিঙ্গে দুই রকম রূপ থাকে, যেমন শিক্ষক, পুত্র, ভাই, দাদা, বন্ধু। এগুলো দেখে নাও। এখন আছে কতগুলো শব্দের স্ত্রীলিঙ্গের রূপ নাই, যেমন রাষ্ট্রপতি, কৃতদার, বিপত্নিক, কবিরাজ, সভাপতি, পুরোহিত, ঢাকি। এগুলোকে বলে নিত্য পুরুষবাচক শব্দ। আজকের বিষয়গুলো তোমরা মনোযোগের সাথে যদি দেখো তাহলে অবশ্যই তোমরা ভালো করতে পারবে। দেখো, কয়েকটি শব্দ সবসময় স্ত্রীলিঙ্গ থাকে: বিধবা, ললনা, অঙ্কনা, ধর্মপত্নী, বিমাতা, সতীন, ধাই, সধবা, ডাইনি ইত্যাদি। এগুলো নিত্য স্ত্রীবাচক শব্দ। যে সকল পদ প্রাতিষ্ঠানিক সেগুলোকে স্ত্রীলিঙ্গে পরিবর্তন করা হয় না, যেমন মন্ত্রী, সচিব ইত্যাদি। এখন আসো তোমার বানান। বানানে আমরা দেখি, বানানের বিশেষ কয়েকটি নিয়ম মনে রাখলেই হবে। দেখো, একে আছে যেসব তৎসম শব্দের বানানের রসা বা দীর্ঘ উভয় স্বরই সঠিক সেখানে রসস্বর হয়। 2, ভাষা ও জাতির নামের শেষে হ্রস্ব ইকার হবে। 3, পদাশ্রিত নির্দেশক হবে না। 4, রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। 5, যুক্ত ব্যঞ্জন গঠনে ট বর্গে তৎসম শব্দে মূর্ধন্য এবং অর্ধ তৎসম শব্দে দন্তন্য হয়। 6, যুক্ত ব্যঞ্জন গঠনে ত বর্গে তৎসম শব্দে অন্তস্থ মূর্ধন্য এবং অর্ধ তৎসম শব্দে দন্তস্ব হয়। 7, ক্ষীয় এবং মূর্ধন্য এর আগে তৎসম শব্দে মূর্ধন্য এবং সকল বিদেশি শব্দে দন্তন্য হয়। 8, র এর পরে তৎসম শব্দে মূর্ধন্য স এবং সকল বিদেশি শব্দে দন্তস্ব হয়। এখন এসো অভিধান। অভিধানের ইংরেজিকে বলে ডিকশনারি। অভিধান থেকে ভাষার শব্দসমূহ, শব্দের অর্থ, উৎস, উৎপত্তি, পদ, পরিচয় ইত্যাদি বিষয় সম্পর্কে বিশদভাবে জানা যায়। শব্দার্থে আসো। গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা এগুলো তোমরা দেখে নাও। অগ্নি, অশ্ব, আকাশ, চন্দ্র, পর্বত, পৃথিবী, রাত। আর বিপরীত শব্দ দেখবে অধম, উত্তম, আয়, ব্যয়, উপকার, অপকার, ঊর্ধ্ব, নিম্ন, পদ্ম, গদ্য, খ্যাতি, অখ্যাতি, চলা, থামা, টক, মিষ্টি, ঠান্ডা, গরম, ডান, বাম, টাকা, ঢাকা, খোলা, তেজা, শুকনো, ফর্সা, কালো। বাগধারা দেখবা প্রাথমিক জ্ঞান, অকাল কুষ্মাণ্ড, অপদার্থ, অ আ ক খ প্রাথমিক জ্ঞান, অকাল কুষ্মাণ্ড, অপদার্থ, আমড়াগাছি করা, তোষামোদ, ইঁদুর কপালে, মন্দভাগ্য, উজানের কই, সহজলভ্য, কাপড়ে বাবু, বাহ্যিক সভা, খিচুড়ি পাকানো, জটিল করা, গরজ বড়বালায়, প্রয়োজনে গুরুত্ব, ঘর থাকতে বাবু ভিজা, সুযোগ থাকতে কষ্ট করা, চোখের সাঁতার পানি, অতিরিক্ত মায়াকান্না, ছেঁড়া চুলে খোপা বাঁধা, বৃথা চেষ্টা, ব্যাঙের সর্দি, দুর্লভ, টাকার গরম, অর্থের অহংকার। বচনে ব্যাকরণে বচন অর্থ সংখ্যার ধারণা। বচন 2 প্রকার: একবচন, বহুবচন। শুধু বিশেষ্য সর্বনাম পদের বচনভেদ হয়। একবচন শব্দে বিশেষ্য বর্ণগুলো যুক্ত হয়ে বহুবচন হয়। উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ এবং অপ্রাণীবাচক শব্দের বহুবচনে আবলী, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি ব্যবহৃত হয়।
রা, এরা, গণ, গুলো, কুল, সকল, সব, সমূহ প্রাণীবাচক ও অপ্রাণীবাচক উভয় শব্দের বহুবচনে ব্যবহৃত হয়। পদ 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। ধাতু 3 প্রকার: মৌলিক ধাতু, সাধিত ধাতু ও যৌগিক ও সংযোগমূলক ধাতু। শব্দ গঠন: বিভিন্নভাবে শব্দ গঠিত হয়, যেমন শব্দের শেষে বিভক্তি যোগ করে, শব্দের আগে উপসর্গ যোগ করে, শব্দের শেষে প্রত্যয় বিভক্তি যোগ করে, সন্ধির সাহায্যে, সমাসের সাহায্যে, শব্দদ্বৈতের মাধ্যমে। বাক্য: এক বা একাধিক পদের দ্বারা যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন তাকে বাক্য বলে। একটি বাক্যের 2টি অংশ থাকে: উদ্দেশ্য, বিধেয়। একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। গঠন অনুসারে বাক্য 3 প্রকার: সরল বাক্য, জটিল বাক্য ও মিশ্র বাক্য এবং যৌগিক বাক্য। বিরাম চিহ্ন: লিখিত বাক্যের অর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করে মানুষের ভাব, অনুভূতি ইত্যাদি ব্যক্ত করার জন্য যে চিহ্নসমূহ ব্যবহার করা হয় তাকে বিরাম চিহ্ন বলে। বাক্যের শেষে ব্যবহৃত বিরাম চিহ্নগুলো দাড়ি, জিজ্ঞাসাবাচক চিহ্ন ও বিস্ময় চিহ্ন। ধন্যবাদ সকল ছাত্রছাত্রীকে। এই হলো আজকের আলোচ্য বিষয়। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই মতামতটি জানিও। আর প্রয়োজনে তোমরা আজকের এটা বারবার শুনো। আশা করি তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে। সবশেষে সবার সফলতা কামনা করে শেষ করছি। ভালো থেকো সবাই।